অব্যাহত থাকবে চলমান কারফিউ, শিথিল থাকবে আজ ও কাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। গ্রেফতার আতঙ্কে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা আদালত পাড়ায় স্বজনদের ভিড়, সরকার নাশকতা করে দায় চাপাচ্ছে বলে অভিযোগ দলটির। বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে সেইটার একটা অংশ হিসেবে তারা এটাকে নিয়েছে। একের পর এক পরীক্ষা পেছনে দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা, প্রস্তুতিতে জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। আগস্টের মধ্যে পরীক্ষা শেষ করতে চায় বোর্ড। সহিংসতায় মেয়র হানিফ ফ্লাইওভারের ভস্মীভূত ৩টি টোল প্লাজার কার্যক্রম শুরু। সফটওয়্যারের পরিবর্তে নেওয়া হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। সড়ক মহাসড়কে ফিরতে শুরু করেছে চিরচেনা রূপ। কয়েকদিন বন্ধের পর চলছে দূরপাল্লার বাস। আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই মালিক শ্রমিকদের। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কক্সবাজারের ২ উপজেলার বিস্তীর্ণ জনপদ। ঘরবাড়ি, ফসলি জমি ডুবে যাওয়ায় দিশেহারা কয়েকশো পরিবার। পশ্চিম পাশে যদি জিও ব্যাক হয় তাহলে আমার এখানে ৩ স্তরের মাল, বাড়ি ঘর রক্ষা পাবে। ইসলামিক সেন্টার নিষিদ্ধের ঘটনায় জার্মানি, ইরান উত্তেজনা। ইহুদি বিদ্বেষ আর ইসলামী বিপ্লবের চেষ্টার অভিযোগ বার্লিনের। রাষ্ট্রদূতকে তলব করল তেহরান। দুপুরে নারী এশিয়া কাপের প্রথম সেমিতে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জয় দিয়ে ফাইনালে যাওয়ার প্রত্যাশা অধিনায়ক নিগার সুলতানার। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। আজ ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় শিথিল থাকবে কারফিউ। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। দেশজুড়ে চলমান অস্থিতিশীলতা রোধে গত বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে জারি করা হয় কারফিউ। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারা দেশে মাঠে নামে সেনাবাহিনী। প্রতিদিনই কয়েক ঘন্টা করে কারফিউ শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে এর সময়সীমা। ৩ দিন সাধারণ ছুটির পর বুধ ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়। বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, পরিস্থিতি বুঝে পরবর্তীতে কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। মন্ত্রী আরও জানান, সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশের মসজিদে দোয়া এবং রোববার গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
গ্রেফতার আতঙ্কে দিন কাটছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর। এরই মধ্যে কারাগারে বা রিমান্ডে আছেন অনেকেই। নেতাদের দাবি, বিএনপি উদার রাজনৈতিক দল, কোনো সংঘাত ও সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী নয়। সরকার নিজেরা নাশকতা ঘটিয়ে দলটির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ তাদের। হয়রানি করে ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতে এমন কর্মকাণ্ড চলছে বলেও মন্তব্য করেন তারা। সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতি করে, রাজনীতি জড়িত ছিল, এটা হইলেই চলে, আর কিছু লাগে না। আদালত পাড়ায় বিএনপি নেতাকর্মীদের স্বজনের ভিড়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় 19 জুলাই। সেতু ভবনে আগুন ও বিটিভিতে হামলার মামলায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে। প্রতিদিন দীর্ঘ হতে থাকা তালিকায় আছেন শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা। বিচ্ছিন্ন হয়ে গেছি, আপনারা নিজেরাও জানেন যে সব বিচ্ছিন্ন আছি। সিনিয়র লিডার্সই আছেন অনেক বেশি। সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এতে আতঙ্কিত নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে। দেখছেন পরিস্থিতি, সবকিছু আপনারা ভালো বুঝবেন, আপনারা সাংবাদিক, আপনারা তো ঘুরছেন, আপনারা দেখছেন, আতঙ্কটা তো অবশ্যই আছে। বিএনপির রাজনীতি করেন কিন্তু মূলত আইনজীবী এমন নেতারা বলছেন পাইকারি গ্রেফতার চলছে এখন, অথচ এই আন্দোলনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক পন্থায় এদেশে আন্দোলন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচনের যেতে চায়। তারা কোনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না। প্রতিদিনে তারা হাজার হাজার লোককে গ্রেপ্তার করতেছে, সাধারণ মানুষও এর মধ্যে গ্রেপ্তার হচ্ছে। দলের টপ লিডারকে অ্যারেস্ট করতেছে, তো সাবেক কারণে হিসাব পাইকারি হোলসেল অ্যারেস্ট হচ্ছে। হোলসেল অ্যারেস্টে ঘটনা ঘটলো কি, এখন সরকার এটা ব্র্যান্ড করতে চাচ্ছে। এটা ছাত্র আন্দোলন নয়, এটা বিএনপি আন্দোলন ছিল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কবছর ধরে টানা আন্দোলনে বিএনপি নেতারা বলছেন তাদের আন্দোলন এবং কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখতেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করে চাপে রাখার চেষ্টা করছে সরকার। বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে, সেইটার একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়েছে এবং তারা নিজেরা এই পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। ছাত্রসংঘ জিতে হেরে গেছে তারা, আর বিএনপি তো বিশাল রাজনৈতিক দল, সংগঠিত রাজনৈতিক দল, তো বিএনপির সঙ্গে কীভাবে তারা পারবে? এই জন্য অগ্রিম ভয়ে তারা বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, হয়রানি করতেছে। প্রজাতন্ত্রের কর্মকর্তারা তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ নেতাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। একের পর এক পরীক্ষা পেছনে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ ঘাটতি, রেজাল্ট ও উচ্চশিক্ষা ভর্তির প্রস্তুতি সব মিলিয়ে সংকটকালীন সময় রয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের পরামর্শ, যতই অস্বস্তি থাকুক না কেন পরীক্ষা প্রস্তুতির দিকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের। কর্তৃপক্ষ বলছে শুধু এবারের পরীক্ষা নয়, এভাবে চলতে থাকলে আগামী বছরের এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ে শুরু করা কঠিন হবে। মাহি ভুইয়া এবারের এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী। কয়েকটি পরীক্ষা দিয়েছেন ভালোভাবেই। পরীক্ষা স্থগিতের খবরে প্রস্তুতিতে কিছুটা ছেদ পড়ার কথা জানান তিনি। আগে যেরকম প্রথম পরীক্ষা চলছিল, রানিংয়ে পড়া হচ্ছিল, সব কিছু হচ্ছিল ভালোভাবে, এখন পরীক্ষা স্থগিতের কারণে তা হচ্ছে না। অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে, সব কিছু মিলিয়ে আর কি এই রেজাল্টের উপর এটা আবার ইম্প্যাক্ট করবে। সন্তানের পরীক্ষা প্রস্তুতি ও ফল নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। যেভাবে কন্টিনিউ করে তারা পরীক্ষাটা দেওয়া শুরু করেছিল, এখন কিন্তু সেই প্রস্তুতিটা একটু এলোমেলো হয়ে গেছে। পরীক্ষাটা আবারও শুরু হয়, আমি মনে করি আগের মতো সে অবস্থানটা তাদের থাকবে না। বিশেষ করে যারা মেধাবী তাদের একটু রেজাল্ট খারাপ হতে পারে। শিক্ষাবিদের পরামর্শ, সব চাপ কাটিয়ে প্রস্তুতি নিতে হবে ভালোভাবে। হয়তো এই ছেলেটা ভালো করে যদি পরীক্ষা একটানা হয়ে যেত, সে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারতো, কিন্তু এই মাঝখানের এই অস্থিরতার জন্য, এই থামিয়ে দেওয়ার জন্য ও কিন্তু হয়তো দেখা গেছে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা সে করতে পারবে না। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে পিছাতে থাকবে। মেডিকেলের ভর্তি, বুয়েটের ভর্তি, সমস্ত কিছু জায়গার মধ্যে এক ধরনের ব্যাকলগ তৈরি হবে। ওরা যে কাজটা করা উচিত যে তারা রেগুলার পড়াশোনা যেটা আছে সেটাই তারা করবে এবং এতে করে তাদের যখনই পরীক্ষা শুরু হোক তখন তারা পরীক্ষা দিবে। কোটা আন্দোলনজনিত সৃষ্ট সংকটের কারণে এখন পর্যন্ত এইচএসসির 8টি বিষয়ের পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। এভাবে চললে আগামী বছরের পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। আমরা যেহেতু বলছি যে আমাদের পরীক্ষা শেষে আমরা 60 দিনের মধ্যে রেজাল্ট দেব, তাতে করে তাদের উচ্চশিক্ষায় ভর্তি তো ওখানে হওয়ার সুযোগ আছে। আমাদের যে সিলেবাস
এবং শিক্ষণকালীনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আবার কর্মপরিকল্পনা করব, যে যাতে করে আমরা এই যে উচ্চ মাধ্যমিকের যে টাইম ডিউরেশন থাকে আগামী পরীক্ষার জন্য, সেটিকে আমরা কিভাবে মিনিমাইজ করে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সেগুলো নিয়ে আমাদের আবার একটা কর্মপরিকল্পনা করতে হবে। আগস্টের মধ্যে পরীক্ষা শেষ করে অক্টোবর নাগাদ এইচএসসির ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানান শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মেয়র হানিফ ফ্লাইওভারের 3টি টোল প্লাজা পুড়ে যাওয়ার পর সেখানে আবার কার্যক্রম শুরু হয়েছে। তবে সব পুড়ে যাওয়ায় সফটওয়্যার ছাড়াই টোল নেওয়া ও রসিদ নেয়ার কাজ সারছে সেখানকার কর্মীরা। ফলে স্বভাবতই মসৃণ গতিতে কাজ এগোচ্ছে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত টোল প্লাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার কাজ চলছে। কয়েকদিন আগের সহিংসতায় উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছিল যাত্রাবাড়ী। তখন রাজধানীর সেই অংশে যোগাযোগ থাকে বিচ্ছিন্ন। পুড়িয়ে দেয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা। পরিস্থিতি স্বাভাবিকের পথে। এখন সেই এলাকায় শুরু হয়েছে যান চলাচল। তবে টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয় কার্যক্রমে আগের সেই গতি নেই। এখন সেখানে কাজ চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। নেই সফটওয়্যার, নেই বিদ্যুৎ। একজনের কাজ করতে হচ্ছে দুজনকে, তাও লাগছে বাড়তি সময়। আগে তো আমাদের সফটওয়্যার ছিল, এখন তো যেহেতু সফটওয়্যার আমরা ম্যানুয়ালি করছি, এখানে একটু টাফ কাজটা করাটা, হিসাবটা ঠিক মতো করতে হয়। আগে সিস্টেমে কাজ ছিল, আমরা সিস্টেমে কাজ করছি, এখন ম্যানুয়াল ডিভাইসের মাধ্যমে কাজ করতেছি। আগে থেকে এখন চ্যালেঞ্জিং একটু বেশি। ইউজারদের খুব সুন্দর সার্ভিস দিতে পারতাম, যেমন RFID ট্যাগ ছিল, QR কোড ছিল, এগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকতাম, খুব দ্রুত যাইতে আসতে পারতো। কিন্তু এখন তো পুড়ে যাওয়ার কারণে আমাদের পুরো সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত, পুরো কোম্পানিটাই ক্ষতিগ্রস্ত। এখন আমাদের ম্যানুয়ালি কালেকশন মানে মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, যেমন নেটওয়ার্ক বন্ধ ছিল, আমরা ম্যানুয়ালি কালেকশন করছি। এখন মোবাইলে নেটওয়ার্ক আসছে, আমরা মোবাইল টিকিটের মাধ্যমে টোল কালেকশন করছি। ফরাসি প্রযুক্তির যন্ত্রাংশ ব্যবহার হতো টোল প্লাজায়। ফ্লাইওভার কর্তৃপক্ষ জানান কমপক্ষে 6 মাস সময় লাগবে টোল প্লাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে যন্ত্র সরবরাহকারী ফরাসি প্রতিষ্ঠানের সাথে। আমাদের সিস্টেমটা টোটালি হচ্ছে ফ্রান্সের এস্টাবলিশমেন্ট, জিএ ফ্রান্স এটা এস্টাবলিশমেন্ট করেছে এবং টোল সিস্টেমটা তাদের কাছ থেকেই আমাদের নেওয়া। গতকালকে তাদের সাথে কানেক্ট করতে পেরেছি এবং তাদের আমাদের যে ড্যামেজের পরিমাণ সেগুলা কি ড্যামেজ হয়েছে ওগুলো জানিয়েছি। আমাদের অলমোস্ট 6 মাসের মতো সময় লেগে যাবে, কারণ এটা ওনারা ফিডব্যাক দিয়ে ওনার ইকুইপমেন্ট আনা, এলসি প্লাস হচ্ছে শিপমেন্ট, এই সব কিছু মিলে আমরা গেস করতেছি যে এটা হয়তো 6 মাসের মতো লেগে যাবে আমাদের পূর্ব অবস্থায় ফিরে যেতে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের পরিবহন খাত। কয়েকদিন বন্ধ থাকার পর চলাচল করছে দূরপাল্লার বাস। তবে পুরোপুরি কাটেনি আতঙ্ক, আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই মালিক শ্রমিকদের। টার্মিনালে পার্কিং ছিল দূরপাল্লার সব বাস। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে চিরচেনা রূপে ফেনীর বাস কাউন্টারগুলো। চলছে গাড়ি। আমাদের সবাই টিপ দিয়ে বেতন, টিপ চালালে বেতন, না চালালে বেতন নাই। আমাদের মালিক কোনোরকম আমাদেরকে চালাই নিতেছে, কোনোরকম মালিকের লোকসান হলে আমাদেরকে চালাই নিতেছে। গাড়ি যদি চলে আমাদের জীবনযাত্রা সচল থাকে, গাড়ি যদি না চলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ফেনীর মতো বদলাচ্ছে রংপুরের সড়ক মহাসড়কের চিত্র। যাত্রী বুঝে ছাড়ছে দূরপাল্লার বাস। পুরোপুরি কাটেনি আতঙ্ক। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে আসছি, যাব, আল্লাহ মালিকে যা রাখছে। এই আমাদের একটা কর্ম করে খাইতে হবে তো নাকি, যেইভাবে চলে তাহলে আমরা কি খাই বাঁচবো। সকালে গেল, এখন 11:30টায় যাবে আর দুপুরে 1টায়, তারপরে যাত্রী হলে আবার যাবে। দেশ আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভালো হওয়ার চেষ্টা করেন, আমরা বাঁচতে পারবো। পার্কিং ছেড়ে সড়কে নেমেছে চুয়াডাঙ্গার দূরপাল্লার গণপরিবহন। বাড়ছে যাত্রী চাপও। একই চিত্র সারা দেশেই। 5 দিন গাড়ি চলেনি, আমাদের দুর্ভোগ। অনেক মানুষের ঘর দিন আনে দিন খাই, তাদের খুব কষ্ট শ্রমিকদের। মাঝে মাঝে কারফিউ দিচ্ছে, এখনো মানুষের হতাশা রয়েছে। অল্প পরিসরে গাড়ি ছাড়ছে, টুকটাক যাত্রী কম বেশি হচ্ছে। আমাদের তো পরিবার আছে, আমরা কিভাবে চলবো, তাই বাধ্যতামূলক আমাদেরকে কিছু গাড়ি চলতে হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন চলমান পরিস্থিতিতে সড়কে নামতে পারেনি বাস। এতে পরিবহন খাতে বড় ধাক্কা লেগেছে, আর্থিক ক্ষতি হয়েছে অনেক। হরতাল, অবরোধ, যে কোনো যানজটে আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হইতেছি। আমাদের পরিবহন সেক্টর আসলে গত 2 বছর বিভিন্ন ধরনের ডলার সংকটের কারণে, বিভিন্ন যন্ত্রাংশ বাড়ি যাবার কারণে আমাদের পরিবহন সেক্টর ইতিমধ্যে খুব জীর্ণশীর্ণ অবস্থা আছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের। চান ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে ভোগান্তি কাটেনি রাজধানীবাসীর। অনেক এলাকায় গ্যাসের চাপ কম, বিকল্প উপায়ে রান্নায় বাধ্য হচ্ছেন ঢাকাবাসী। সেই সাথে বিদ্যুতের কার্ড রিচার্জ জটিলতারও নিরসন হয়নি সব এলাকায়। নেট স্পিড ও সার্ভার জটিলতায় রিচার্জ করতে পারছেন না অনেক গ্রাহক। এমনিতেই গ্যাসের সংকট রাজধানীর অনেক বাসাবাড়িতে। আন্দোলন কারফিউতে কলকারখানায় গ্যাসের ব্যবহার কমলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তিতাসের লাইন থাকলেও বাসায় বিকল্প চুলা ব্যবহার করেন কেউ কেউ। এবার শীতের পরেও নাই আর কি, সবসময় এরকম থাকে। সরকারি বন্ধের দিনগুলোতে আসলে থাকে না। সেই সামর্থ্য যাদের নেই তাদের রান্না সারতে হয় সূর্য ওঠার আগেই। অন্যথায় গ্যাসের আসা যাওয়ায় চুলা জ্বালানো দায়। রাজধানীর ভাটারা, খিলক্ষেত, কুড়িল, বাড্ডা, যাত্রাবাড়ি সহ বেশিরভাগ এলাকায় গ্যাস সংকট অনেক দিনের। সকাল 7টার পর জ্বলে না চুলা। এক চুলা বন্ধ করে আর এক চুলা দিয়ে অল্প গ্যাসে রান্না করি। 2টায় আসে কি 2:30, কোনো সময় 3টায়ও আসে। তখন আসে তো এর আগে আর আমরা রান্না করতে পারি না। সকালবেলা 5টায় উঠতে হয়, ভোরবেলা 8টার আগেই গ্যাস চলে যায়। তা আমরা পোলাপান আছে, রান্না বান্না খাইতে হয়। রান্নাই করতে পারে না, পরে 2টা বাজে একটু আসে, পরে ওরা রান্না করে। টানা কারফিউ আর ইন্টারনেট বন্ধে বিদ্যুৎ সংযোগ ঠিক রাখতে নাকাল রাজধানীবাসী। বিশেষ করে প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ ছিল বেশ কয়েকদিন। তবে ব্রডব্যান্ড চালু হওয়ায় কোনো কোনো এলাকায় খানিকটা কমেছে ভোগান্তি। অনেকের ধার ছিল, অনেকেরটা বন্ধ হয়ে গেছে, এর জন্য ডেস্কর প্রিপেড রিচার্জ যেটা বাড়ছে। পরে তো কাট শেষ হয়ে গেছে, আবার ভরতে আইছি। এখন শেষ হয়েছে, আমি এই জায়গায় এসে ডিসকো রিচার্জ করে গেলাম। সামাজিক হয়েছে, এখন এটা রিচার্জ করলাম। পুরোদমে ইন্টারনেট চালু না হয় সার্ভার জটিলতা কাটেনি। ফলে দীর্ঘ অপেক্ষার পর রিচার্জ করতে গিয়ে বিরক্ত কোনো কোনো এলাকার মানুষ। এখন মনে করে না হিসাব বসে আছি, কার্ডে তো ওরা ওখান থেকে অফ করে দিচ্ছে। তার মানে আমার বাধ্যতামূলক বসে থাকা ছাড়া উপায় নেই। চাহিদা তো অনেক আছে। সকাল থেকে না হলে আমি 200 লোক ফেরত দিচ্ছি, যে দিতে পারিনি। মূল নাগরিক সুবিধা নিশ্চিতে সরকারের আরও বেশি বাস্তবমুখী পদক্ষেপ আশা করছেন গ্রাহকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কক্সবাজারের 2 উপজেলার বিস্তীর্ণ জনপদ। ঘরবাড়ি, ফসলি জমি ডুবে যাওয়ায় দিশেহারা কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে টেকসই হয় না বেড়িবাঁধ। ভাঙন প্রতিরোধেও নেই উদ্যোগ। তবে নতুন প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের একাংশে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ঘরবাড়ি, পুকুর, রাস্তাঘাট, ফসলি জমি। কুতুবদিয়ার বড়ঘোপ, কৈয়ারবিল এবং মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা ইউনিয়নের প্রায় সবাই ক্ষতিগ্রস্ত। মসজিদও বিলীন হওয়ার পথে। খালি দুয়ার বেমাগি দেশি জিনিস সাথে বেং গেল বেশি কষ্ট তাজে হাইলে বা বড় ইয়ে হানি আলে শুনে বা দিদি সাইডে ইয়ে বা ইয়ে পশ্চিম পাশে যদি জিও ব্যাগ হয় তাহলে আমার এখানে 3 স্তরের মাল, বাড়ি, ঘর রক্ষা পাবে। বেড়িবাঁধের ভাঙন প্রতিরোধে নেই কার্যকর উদ্যোগ। ফলে জোয়ারের পানিতে ডুবছে পুরো জনপদ। বেড়িবাঁধের অবস্থা খুব করুণ। এখানে বড় আকারের 2টো ভাঙা, টোটাল মিলে 200-250 পরিবার বেড়িবাঁধের বাইরে যারা আছে তাদের বাড়ি ওই সাগরের জলশ্বাস, ওই লোনা পানি বাড়িতে ডুবছে আর কি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে বেড়িবাঁধ টেকসই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যে কোনো মূল্যে, যে কোনোভাবেই এই টেকসই বেড়িবাঁধ দিতে না পারলে আমাদের কুতুবদিয়ার সমস্ত উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হবে। যেগুলো একটু নর্মাল এগুলো ফেটে যায়, এগুলো বালুগুলো সরে যায়, বালু দিয়ে জিও করে দিয়ে 2 নম্বর জিও ব্যাগ। এরকম বরাদ্দ মানে সবসময় আসে, কিন্তু বরাদ্দ আসলে যথাযথ কাজ হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা পার্মানেন্টলি এটি সুরক্ষা দেওয়ার জন্য একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। সুপার ডাইক নির্মিত হওয়ার আগে যাতে এলাকা সুরক্ষিত হয়, আপৎকালীন সময়ের জন্য আমরা জরুরি সব ধরনের ব্যবস্থা নিব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। টানা 14 দিন বন্যা হয়েছে জামালপুরের 6টি উপজেলার 42টি ইউনিয়নে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি আর কৃষক। এবার বন্যায় প্রায় 8027 হেক্টর জমির পাট নষ্ট হয়েছে। পরিপক্ক হওয়ার আগেই পাট কেটে কমানো যায়নি এই ক্ষতি। তাই লোকসান কাটিয়ে উঠতে সহায়তার পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
প্রবল এই স্রোত জামালপুরের ইসলামপুর উপজেলার আমতলী এলাকায়। পাশেই কৃষক সোনা মিয়ার 2 বিঘা পাটের জমি। গত 2 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত রাত দিন এভাবেই যমুনা নদীর পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে এই চাষির পাট। এখন তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। আমি 2 বিঘা জমি পাট লাগাইছিলাম, একটা পাট কাটার মতো চাচা আমার ক্ষমতা নাই, সব কিছু শেষ। উজানের ঢল আর টানা বৃষ্টিতে জনপদ ও ফসলি জমিতে পানি প্রবেশ করে। এ কারণে 2 সপ্তাহ ধরে জলমগ্ন হয়েছিল জামালপুরের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের 3 লাখেরও বেশি মানুষ। চলতি মৌসুমে নষ্ট হতে বসেছে অধিকাংশ পাট। ক্ষতির মুখে আবাদকারীরা। পাট এখন কোন এলাকা পাট সব শুয়ে পড়ছে, পাট কাটার মতো অযোগ্য হয়ে গেলে নিচে পৌঁছে গেছে। প্রচন্ড বন্যাতে যে সমস্ত পাটগুলো নিচু ছিল সমস্ত পাট ডুবে গেছে, পাট ধ্বংস হয়ে গেছে। শুধু উঁচু জমিগুলা ঠিক আছে। পাট তো কৃষি অবস্থা কোনো লোকজন আসে নাই, কিছুই নেই। এনে মনে হয় পাট নিয়ে ঘরে ফিরে আসবো, তাও আসা না। শুধু পাটই নয়, এবার দীর্ঘ সময় জমিতে পানি থাকায় 11,000 হেক্টরে সব ধরনের ফসলেরই ক্ষতি হয়েছে। এ অবস্থায় যমুনা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সরকারের সহায়তা চান কৃষকরা। আমার ত্রাণ নাই, কোনো সরকারি সাহায্য সহযোগিতা নাই, আমাদের বাঁধের অভাবে আমরা ধ্বংস হয়ে গেলাম। বন্যা পানি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে পাটের, পাট নিয়ে ঘরে আসতে পারবো না। বাড়িতেও পানি, ঘরতেও পানি। গরু 12 বছর বেশি আমরা আবাদ করছিলাম, এই আবাদ হানগা এই বন্যায় ভাসায় নিয়ে গেল। আপাতত বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আমরা যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছিলাম তা কৃষকদের মাঝে দ্রুত সম্প্রসারণ করেছি, দ্রুত প্রচার করার চেষ্টা করেছি। আমরা বর্তমানে কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। জেলায় 24,280 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কম বেশি ক্ষতিগ্রস্ত 8,027 হেক্টর জমির ফলন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি ও কারফিউর কারণে রাজশাহীতে মৌসুমের শেষ ভাগে কমেছে আমের দাম। মৌসুমের মাঝামাঝি সময়ের তুলনায় বিক্রেতারা আম বিক্রি করেছেন অর্ধেক দামে। ব্যবসায়ীরা বলছেন, বাইরের আড়তদাররা রাজশাহীতে আম কিনতে না আসায় এবং কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় শুধু স্থানীয় ক্রেতাদের উপর ভরসা করতে হচ্ছে। তাই কম দামে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। আর লাখ লাখ টাকার আম কিনে কম দামে বিক্রি করা ও নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরা। কারফিউ শুরুর আগে 5 লক্ষ টাকার আম কিনেছিলেন রাজশাহীর সাহেববাজারের ব্যবসায়ী ইমদাদুল হক মিলন। পরে কম দামে আম বিক্রি ও আম পচে যাওয়ায় প্রায় অর্ধেকটাই তার লোকসান হয়েছে। এই যে ধরেন এগুলা কিনা হলো 120 টাকা কেজি, বেচতেছি 80 টাকা। এই সব মিলিয়ে ঝুলিয়ে 2.5-3 লাখ টাকা মতো ধরা, পচা সব মিলিয়ে ঝুলিয়ে। রাজশাহীর পাইকারি ও খুচরা আম ব্যবসায়ীরা প্রায় সবাই মিলনের মতোই লক্ষ লক্ষ টাকার আম কিনে বিক্রি করতে পারেননি। কারফিউয়ের আগে 120 টাকা কেজিতে বেচেছিলেন কাঁচা আম, এখন পাকা আমেই বেচতে হচ্ছে 80 টাকা কেজি দরে। আমাদের মাল কেনা ছিল 6-7 লাখ টাকার, এখন আমরা ক্যাশ পাচ্ছি না, আপনার মোটামুটি 3-4 লাখ টাকা মতন লস ক্যাশ হারিয়ে গেছে। ধরেন এই পচা ফেলতে মোটামুটি প্রতিদিন 6 ক্যারেট 7 ক্যারেট করে আম ফেলে দিচ্ছি। বাইরে কোনো অর্ডার নাই আমাদের ঢাকা থেকে, এই কারণে আমাদের আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কারফিউ শিথিল করার পর স্থানীয় ক্রেতারা আসছেন আমের দোকানে। কম দামে আম পাওয়ায় খুশি তারা। কারফিউর আগে কিনেছি 100 টাকা করে, এখন 60 টাকা 70 টাকা এইভাবে কিনেছি। কয়েকদিন আগে আপনার কারফিউর সময় এগুলো আম কিনেছিলাম 60 টাকা 50 টাকা করে। সাম্প্রতিক সহিংসতা ও কারফিউয়ের কারণে 1 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা ও বাইরের ক্রেতা আড়তদার না আসায় মোকামের আম বিক্রি হয়নি। কুরিয়ার সার্ভিসে ঢাকায় আম পাঠাতে না পারায় মৌসুমি এই ফল পচে নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। হয়তো লসে মনে করেন যে আম 3000 টাকা মন কিনেছি, সেটা 1500 টাকা মন বিক্রি করেছি। এইরকম ভ্যানে দিয়ে দিচ্ছি, ভ্যানে মনে করেন ওরা বিক্রি করছে, কম দামে দিয়ে দিচ্ছি। এখন আম পাকলে আপনার 25 কেজি হয়, এগুলো হিসাব নিকাশ করে দেখি যে আমার দোকানে 1 লক্ষ টাকা লস হয়। পরিস্থিতি স্বাভাবিক হবার পর লোকসান পুষিয়ে নেয়ার মতো আম যে বিক্রি করতে পারবেন সেই ভরসাও পাচ্ছেন না ব্যবসায়ীরা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। স্বাধীন পেশা হিসেবে দেশ জুড়েই বেড়েছে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা।
বেকার তরুণ তরুণী সহ শিক্ষার্থীরা ঘরে বসেই মাসে আয় করেছেন হাজার হাজার থেকে লক্ষাধিক টাকা। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অনেক পরিবারের এসেছে সচ্ছলতাও। তবে গত কয়েকদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকায় চরম বিপাকে ফ্রিল্যান্সাররা। বিদেশি বায়ারদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া সহ তৈরি হয়েছে আস্থার সংকট। চলমান সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপ চান তারা। নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এতে প্রতিদিন তথ্য প্রযুক্তির নানা কাজ শিখছে তরুণ তরুণীরা, দক্ষতা অর্জন করছে ফ্রিল্যান্সিংয়ে। তবে চলমান অস্থিরতায় টানা কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট। এখনও তা স্বাভাবিক হয়নি। এতে বিপাকে আউটসোর্সিং পেশায় জড়িতরা। বাইরের দেশের সাথে যে কম্পিটিশনটা আমাদের কন্টিনিউ চলতেছিল, এখন এই 7টা দিনের জন্য বা 6টা দিনের জন্য যে আমরা রেঞ্জের বাইরে ছিলাম নেটওয়ার্কের, আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। ক্লায়েন্টের মাধ্যমে অনেক কিছু কাজ যেগুলো আমরা করি, বিডি জবস, ফাইবার অ্যাকাউন্ট লিঙ্কিংয়ের মাধ্যমে, সেগুলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইন্টারনেটের কারণে বিদেশি বায়ারদের সাথে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে। শঙ্কা এতে দেখা দিতে পারে পরস্পরের প্রতি আস্থাহীনতা। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, বিভিন্ন সাইটে এবং এমনকি ইউটিউব সাইটটা তো বেশিরভাগ প্রভাব পড়ছে আমাদের। ইউটিউবে যে কাজগুলো করতাম এগুলোর কারণে আমাদের অনেক প্রভাব পড়ছে এবং কি বাইরের সাথে আমরা কমিউনিকেশন যে ট্রাস্টেডটা ছিল এটা আমাদের চলে গেছে। আমাদের যে কাজগুলো আমরা পাইতাম, ইমেল মার্কেটিং, আনুষঙ্গিক আদার্স যে মার্কেট প্লেসগুলোতে কাজ করতাম, এগুলো সব কাজগুলো আমাদের চলে গেছে। আমার যেগুলো ক্লায়েন্টস আছে দেশের বাইরে, তাদের সাথে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আর আমার অনেকগুলো অর্ডার ছিল, তো অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে। প্রশিক্ষকরা জানান, চাকরির পেছনে না ছুটে জেলার তরুণ তরুণীরা ফ্রিল্যান্সার হিসাবে গড়ে উঠছে, দূর করছে নিজেদের বেকারত্ব। সেই সাথে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একজন ফ্রিল্যান্সার সর্বনিম্ন হলেও প্রতি মাসে দেখা যায় এভারেজ বাংলাদেশি টাকায় 30-40 হাজার টাকা সে আর্ন করে নর্মালি। আমাদের যে বায়ারগুলো থাকে তারা দেখা যাচ্ছে রাত্রে বিভিন্ন কাজগুলো দেয় বা যে টাস্কগুলো দেয়, এই বায়ারগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না। সরকারিভাবে একটা ভূমিকা পালন করা হয় যে আমাদের ইন্টারনেট সংযোগ ছিল না, এবং কারণ সহ যদি এটা প্রচার প্রসারণ করা হয় দেশের বাহিরের দেশগুলোতে, তাহলে আমাদের যেগুলো ক্লায়েন্টগুলো ছিল তারা আমাদের প্রতি একটা আস্থা ফিরে পাবে। মুক্ত পেশায় এখন আগ্রহ বাড়ছে তরুণ প্রজন্মের। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বদলাচ্ছে নিজের ভাগ্য। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব, অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো এখতিয়ার নেই। জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ, এমন অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন মানবাধিকার সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বিক্ষোভকে কেন্দ্র করে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়, যা মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের প্রতিবন্ধকতা তৈরি করে বলেও বলা হয় বিবৃতিতে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থাটি। পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসনের দাবি জানানো হয় বিবৃতিতে। তুমুল বিক্ষোভের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক করেন তারা। এ সময় হোয়াইট হাউসের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। চুক্তি চূড়ান্ত করতে নেতানিয়াহুকে আবারও চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি অবিলম্বেই কার্যকর হবে বলে বিবৃতিতে আশা করে হোয়াইট হাউস। এর আগের দিন মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দেশটিতে নেতানিয়াহু সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
গাজার মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কমলা হ্যারিস। গাজার মানবিক সংকট মোকাবেলায় নেতানিয়াহুকে জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহুকে চাপ দেন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে। ফিলিস্তিনি ইস্যু ছাড়াও বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। About the scale of human suffering in Gaza. ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু গাজার মানবিক সংকট আর নিরীহ বেসামরিকদের প্রাণহানির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি নেতানিয়াহুর কাছে। নিশ্চয়ই এই ঘটনাগুলো এড়িয়ে যেতে পারে না যুক্তরাষ্ট্র। আমি চুপ থাকব না। প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই, তার জন্যই যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। ইসলামিক সেন্টার নিষিদ্ধের ঘটনায় এবার উত্তেজনা ছড়িয়েছে জার্মানি ও ইরানের মধ্যে। চরমপন্থার অভিযোগে ইসলামিক সেন্টার হামবুর্গ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে জার্মান সরকার। দেশটির অভিযোগ, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতাদর্শ প্রচারের পাশাপাশি ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে সংস্থাটি। ফলে জার্মানিতে বন্ধ হচ্ছে অন্তত 4টি শিয়া মসজিদ। এ ঘটনায় জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। জার্মানিতে বেশ জনপ্রিয় ঐতিহ্যবাহী এই ইমাম আলী মসজিদ গত শতকের 60-এর দশকে নির্মিত হামবুর্গের সবচেয়ে প্রাচীন শিয়া মসজিদটি এখন বন্ধ হওয়ার পথে। জার্মানি জুড়ে বন্ধ হচ্ছে এমন আরও অন্তত 3টি মসজিদ। শিয়া মুসলিমদের সংগঠন ইসলামিক সেন্টার হামবুর্গকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পাশাপাশি নিষিদ্ধের তালিকায় রয়েছে ফ্রাঙ্কফুর্ট, মিউনিক এবং বার্লিনে অবস্থিত এই সংস্থার অঙ্গ সংগঠনগুলো। এসব সংগঠনের অধীনে থাকা মসজিদগুলোর দরজাও তাই বন্ধ হচ্ছে। ইসলামিক সেন্টার হামবুর্গের বিরুদ্ধে জার্মানিতে চরমপন্থা ছড়ানোর অভিযোগ তুলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতাদর্শ প্রচার করে সংস্থাটি। এছাড়াও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সম্পর্কের পাশাপাশি জার্মানিতে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগও তোলা হয়েছে। ইসলামিক সেন্টারটি জার্মানিতে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা ও ইসলামী বিপ্লব ঘটাতে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ দেশটির। গত নভেম্বরে জার্মানির 8 প্রদেশে ইসলামিক সেন্টারটির 53টি অফিসে একযোগে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সে সময় যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল সেসব বিশ্লেষণের পর এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হামবুর্গ ইসলামিক সেন্টারের বিভিন্ন অফিসে তল্লাশি চালানোর পর যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো বিশ্লেষণের পর আমরা এটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি। এটি প্রমাণিত যে ইসলামিক সেন্টারটি আমাদের সংবিধানের বিরুদ্ধে কাজ করে। ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিইনি। যদিও এসব অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি জার্মান সরকার। এদিকে ইসলামিক সেন্টার নিষিদ্ধের ঘটনায় ক্ষেপেছে ইরান। এরই মধ্যে তলব করা হয়েছে দেশটিতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিউজিল্যান্ডের চার্চ ভিত্তিক বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে বছরের পর বছর শিশু, বৃদ্ধদের শারীরিক, মানসিক এমনকি যৌন নির্যাতন করে আসছে প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুরা। এসব প্রতিষ্ঠানে গেল 70 বছরে নির্যাতিত হয়েছেন দেশটির প্রায় 2 লাখ বাসিন্দা। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এরই মধ্যে এই ইস্যুতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক, যাতে সিদ্ধান্ত হয় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে রাষ্ট্র এবং এসব প্রতিষ্ঠানকে। ফ্রান্সিস তাগালোয়া মাত্র 5 বছর বয়সেই পৃথিবীর বুকে নরক দেখতে হয়েছিল তাকে। সবচেয়ে কম দুর্নীতির দেশ নিউজিল্যান্ডের নাগরিক তিনি। পড়াশোনা করেছেন একটি নামকরা মিশনারি স্কুলে, আর সেখানেই হতে হয়েছে যৌন নির্যাতনের শিকার, তাও আবার একজন ক্যাথলিক ব্রাদারের কাছে। বোঝার ক্ষমতা হওয়ার আগে তো বুঝতেই পারিনি কি হচ্ছে আমার সাথে। যখন বড় হলাম তখন ফ্ল্যাশব্যাকের মতো সবকিছু চোখের সামনে ভেসে উঠত। প্রচন্ড ট্রমার মধ্যে চলে গেছিলাম। অবসাদ, হতাশা সহ বিভিন্ন মানসিক রোগে ভুগতে হয়েছে আমাকে। চাইলেও সেই স্মৃতিগুলো মাথা থেকে বের করা সম্ভব হয়ে ওঠেনি। পরে থেরাপির মাধ্যমে সেটা কাটিয়ে উঠি।
শুধু তাগালোয়াই নয়, এই তালিকায় আছে নিউজিল্যান্ডের প্রায় 2 লাখ মানুষের নাম। গত 70 বছর ধরে দেশটির রাষ্ট্রায়ত্ত বিভিন্ন স্কুল, কলেজ, চার্চ, আশ্রমের মতো জায়গায় যৌন নির্যাতন তো বটেই, শারীরিক ও মানসিকভাবেও নির্যাতিত হতে হয়েছে দেশটির সাধারণ মানুষকে, যাদের বেশিরভাগই শিশু ও অসুস্থ বৃদ্ধ। সম্প্রতি দেশটির রয়্যাল কমিশনের তদন্তে উঠে আসে ভয়াবহ এসব তথ্য। ধর্মীয় বিশ্বাস ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন এই ইস্যুতে তদন্তের পর গেল বুধবার প্রকাশ করেছে 300 পৃষ্ঠার একটি প্রতিবেদন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত রিপোর্ট। আর তারপরই শুরু হয় তোলপাড়। দেশটির পার্লামেন্টে এই ইস্যুতে অনুষ্ঠিত হয় বিতর্ক, যেখানে সিদ্ধান্ত হয় নিউজিল্যান্ড সরকার এবং রাষ্ট্রায়ত্ত ক্যাথলিক এবং অ্যাংলিকান চার্চগুলোকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে দেশের জনসাধারণের কাছে। বিতর্ক শেষে এক ভাষণে গেল 70 বছরের এই নির্যাতনকে নিউজিল্যান্ডের জন্য কালো অধ্যায় আখ্যা দেন দেশটির প্রধানমন্ত্রী। নাগরিকদের দেখভাল করার কথা ছিল রাষ্ট্রের, কিন্তু তার হাতেই শারীরিক, মানসিক এমনকি যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে নিউজিল্যান্ডের মানুষদের। নিউজিল্যান্ডের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। রাষ্ট্র হিসেবে আমাদের ভূমিকা আরও ভালো হওয়ার কথা এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি তা নিশ্চিত করব। আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রায়ত্ত ক্যাথলিক ও অ্যাংলিকান চার্চগুলোর। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। দর্শক, এবার জানাচ্ছি নারী এশিয়া কাপের খবর। প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয় টাইগ্রিসদের। পরে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে রেসে টিকে থাকে নিগার সুলতানার দল। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় চিন্তার ভাঁজ রয়েছে বাংলাদেশ শিবিরে, কেননা এই দলের বিপক্ষে কিছুদিন আগে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা রয়েছে রাবেয়া সোনাদের। তবে সব ছাপিয়ে ফাইনালের লক্ষ্যেই মাঠে নামার পরিকল্পনা টাইগ্রিসদের। এদিকে নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত, এখন পর্যন্ত 7 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিপরীতে 2018 সালে প্রথমবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে বাংলাদেশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।